ওয়েলকাম টু ইজি মেডিসিন চ্যানেল। আজকে আমি তোমাদের নার্সিং ফাউন্ডেশনের একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা থেকে প্রত্যেকটা নার্সিং কম্পিটিটিভ এক্সামেই এক দুটো কোয়েশ্চেন অবশ্যই এসে থাকে। তো আজকে আমি যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্লুইডস অ্যান্ড ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স। তোমরা এই টপিকটা নিয়ে কম বেশি সবাই জানো। তো আমি আজকে এই ভিডিওতে এই ফ্লুইডস অ্যান্ড ইলেকট্রোলাইটস ইমব্যালেন্সের মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিকগুলোই তুলে ধরার চেষ্টা করব। সো লেটস স্টার্ট। প্রথমেই চলে আসি ফ্লুইডস ইমব্যালেন্স। তো এই ফ্লুইড ইমব্যালেন্স কথা থেকেই আমরা বুঝতে পারি যখন আমাদের বডিতে ফ্লুইড ব্যালেন্সে না থাকে। ব্যালেন্সে কখন থাকবে না? তাহলে যখন ফ্লুইড বেড়ে যাবে, মিন্স বা ফ্লুইড যখন আমাদের বডিতে কমে যাবে। তাহলে আমাদের বডিতে যখন ফ্লুইড বেড়ে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে হাইপার ভলেমিয়া। দ্যাটস ফ্লুইড ভলিউম এক্সেস। সেকেন্ড, ফ্লুইড ভলিউম ডেফিসিট মিন হাইপোভলিমিয়া। এখন আমরা জানবো যখন আমাদের বডিতে ফ্লুইড ভলিউম এক্সেস হয়ে যায় তখন কার্ডিওভাস্কুলার সিস্টেমের ওপর কী এফেক্ট পড়ে। তাহলে আমাদের বডিতে ফ্লুইড ভলিউম বেশি মিন্স মোর অ্যামাউন্ট অফ ফ্লুইড ইন দ্য ব্লাড। দ্যাটস মিন মোর অ্যামাউন্ট অফ blood goes into the heart. So when the heart pump more amount of the blood means elevated blood pressure or hypertension occur. তাহলে যখন বেশি পরিমাণ ব্লাড হার্টে যাচ্ছে মানে হার্টকে বেশি পাম্প করতে হচ্ছে, তাই এর ফলে হার্ট রেটও ইনক্রিজ করছে। সো বাউন্ডিং ইনক্রিজ পালস রেট অলসো সিন ইন ফ্লুইড ভলিউম এক্সেস কন্ডিশন। অন্যদিকে যখন আমাদের বডিতে ফ্লুইড ভলিউম ডেফিসিট হচ্ছে মানে ফ্লুইড ভলিউম কমে যাচ্ছে মিন্স সো লেস অ্যামাউন্ট অফ ফ্লুইড ইন দ্য ব্লাড। এর ফলে কি হচ্ছে? লেস অ্যামাউন্ট অফ ব্লাড গোস ইন টু দ্য হার্ট। ফর দ্যাট hypotension can occur, and when hypotension is occur, heart try to compensate this hypotension. For that, heart increase heart rate, and for this reason in fluid volume deficit increased pulse rate also occur. So in fluid volume deficit 3D increased pulse rate can be seen. Next, when the fluid volume is excess, respiratory systems also affected. তাহলে যখন ফ্লুইড ভলিউম বেড়ে যাচ্ছে রেসপিরেটরি সিস্টেমে কী কী এফেক্ট পড়ছে? ইনক্রিজ রেসপিরেটরি রেট with dyspnea can also occur. And when you perform physical examination, you should hear moist crackle sound on auscultation. এবার আমরা জানব যখন আমাদের বডিতে ফ্লুইড ভলিউম ডেফিসিট হচ্ছে তখন রেসপিরেটরি সিস্টেমসের ওপর কী এফেক্ট পড়ছে। তো যখন আমাদের বডিতে ফ্লুইড ভলিউম ডিক্রিজ হচ্ছে বা কমে যাচ্ছে তখনও আমাদের রেসপিরেটরি রেট ইনক্রিজ হচ্ছে, তার সাথে আমাদের ডেপথটাও ইনক্রিজ হবে। ইনক্রিজ রেসপিরেটরি রেট অ্যান্ড ডেপথ, তার সাথে ডিপসনিয়া। এখন আমরা জানবো ফ্লুইড ভলিউম ডেফিসিট বা ফ্লুইড ভলিউম এক্সেসের জন্য আমাদের নিউরোমাস্কুলার সিস্টেমসের ওপর কী এফেক্ট পড়ছে। তো যখন আমাদের ফ্লুইড ভলিউম বেশি হচ্ছে বা ফ্লুইড ভলিউম এক্সেস হচ্ছে, সো ডিউ টু ফ্লুইড ওভারলোড ডিক্রিজ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমস অ্যাক্টিভিটি। ইটস লিড টু ল্যাথার্জি টু কোমা। এর সাথে সাথে স্কেলিটাল সিস্টেম উইকনেস অলসো অকার। এর সাথে আমাদের জ্বরও হতে পারে। আর এই ফিভারটা ডিপেন্ড করে কতটা অ্যামাউন্ট ফ্লুইড লস হয়েছে। তাহলে যখন আমাদের বডিতে ফ্লুইডস ওভারলোড হচ্ছে পেশেন্টের সেন্ট্রাল নার্ভাস অ্যাক্টিভিটি
ডিক্রিজ করবে পেশেন্টকে। এছাড়াও স্কেলিটাল মাসেলস উইকনেস হবে, হাড় পেশিতে ব্যথা করবে বা উইক ফিল হবে, এর সাথে জ্বর হবে। এবার আমরা জানবো যখন ফ্লুইড ভলিউম ডেফিসিট হচ্ছে বা ফ্লুইড কমে যাচ্ছে তখন আমাদের নিউরোমাসকুলার সিস্টেমসে কী এফেক্ট পড়ছে। তাহলে ফ্লুইড ভলিউম ডেফিসিটের কারণে পেশেন্টের হেডেক, ভিজুয়াল ডিস্টারবেন্স, তার সাথে অল্টার লেভেল অফ কনসাসনেস, এর সাথে পেশেন্টের পেশি হাড়ে উইকনেস বা ব্যথাও হবে, স্কেলিটাল মাসেল উইকনেস। স্কেলিটাল মাসেল উইকনেস ইজ কমন ইন বোথ কন্ডিশন। তাহলে যখন আমাদের বডিতে ফ্লুইড ভলিউম এক্সেস হবে তখন আমাদের রেনাল সিস্টেমে কী এফেক্ট পড়তে পারে। ফ্লুইড ভলিউম বেড়ে যাচ্ছে মানে বেশি পরিমাণ ফ্লুইড আমাদের কিডনিতে যাচ্ছে, বেশি পরিমাণে ফ্লুইড আমাদের কিডনিতে যাবে। এই ক্ষেত্রে আমাদের দুটো এফেক্ট পড়তে পারে। এক, ইনক্রিজ ইউরিনারি আউটপুট। কখন আমাদের ইউরিনারি আউটপুট ইনক্রিজ হবে, তাহলে বেশি পরিমাণে ফ্লুইড কিডনিতে যাচ্ছে, মানে কিডনি যদি কম্পেনসেট করতে পারে ঠিকঠাক করে, কিডনি যদি ঠিকঠাক কাজ করতে পারে তাহলে কি হবে, বেশি পরিমাণে ফ্লুইড কিডনিতে আসছে মানে কিডনি বেশি পরিমাণে ফ্লুইড এক্সক্রিয়েটেড করবে, বেশি পরিমাণে ফ্লুইড বের করে দেবে। তার ফলে কি হবে, তার ফলে কি হচ্ছে, ইনক্রিজ ইউরিনারি আউটপুট। আবার যখন আমাদের বডিতে ফ্লুইড এক্সেস হয় তখন ডিক্রিজ ইউরিনারি আউটপুট অলসো অকার। কেন আমাদের ইউরিনারি আউটপুট ডিক্রিজ হচ্ছে, ডিউ টু ফ্লুইড এক্সেস। যখন বেশি পরিমাণে ফ্লুইড কিডনিতে যাচ্ছে তখন কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে। কারণ কি, আমাদের প্রত্যেকটা অর্গান সিস্টেমের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি বা ফাংশন থাকে। বেশি পরিমাণে ফ্লুইড কিডনিতে চলে আসার কারণে কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, এর ফলে কি হচ্ছে, ইউরিনারি আউটপুট ডিক্রিজ হচ্ছে। তাহলে দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ডিউ টু ফ্লুইড এক্সেস ইউরিনারি আউটপুট অলসো ইনক্রিজ অ্যান্ড অলসো ডিক্রিজ। অন্যদিকে যখন ফ্লুইড ভলিউম ডেফিসিট হচ্ছে তখন কি হচ্ছে, কম পরিমাণে ফ্লুইড আমাদের কিডনিতে যাচ্ছে। তাহলে কম যদি আমাদের কিডনিতে ফ্লুইড যাচ্ছে মানে কম পরিমাণে ইউরিনারি আউটপুট হচ্ছে, ডিক্রিজ ইউরিনারি আউটপুট। এবার আমরা জানবো ফ্লুইড ভলিউম যখন এক্সেস হচ্ছে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমসে কী এফেক্ট পড়ছে। ফ্লুইড আমাদের বডিতে বেশি আছে মানে আমাদের প্রায় প্রত্যেকটা অর্গানে এফেক্ট পড়বে, প্রত্যেকটা অর্গানে ফ্লুইড বেশি হওয়ার একটা চান্স থাকবে। এর ফলে কি হতে পারে, লিভার এনলার্জমেন্ট, লিভারে ফ্লুইড জমা হতে পারে। এছাড়াও আমাদের অ্যাবডোমেনে ফ্লুইড স্টোর হতে পারে, অ্যাসাইটিস। এছাড়াও কি হবে, ডায়রিয়া। ইনক্রিজ ওয়েট গেইন ক্যান অলসো অকার ইন ফ্লুইড ভলিউম এক্সেস কন্ডিশন। অপোজিট সাইডে যখন ফ্লুইড ভলিউম ডেফিসিট হচ্ছে মানে কি হচ্ছে, ডিক্রিজ ওয়েট, তার সাথে কি হচ্ছে, কনস্টিপেশন। তার সাথে এবার আমরা জানবো ডিউ টু ফ্লুইড ভলিউম এক্সেস ইন্টুকুমেন্টারি সিস্টেমসে কি এফেক্ট হচ্ছে। তাহলে ফ্লুইড ভলিউম বেশি আছে মানে কি হচ্ছে, আমাদের স্কিনে বেশি পরিমাণে ফ্লুইড আছে, ফলে কি, পেল, ফর দ্যাট পেল কুল স্কিন seen in fluid volume excess condition. Pitting edema can also occur. And in opposite side, due to the fluid volume deficit, what is occur, that are dry skin, dry mouth, and skin and poor turgor also seen in skin. So this all over occurred in fluid imbalance. আমার মনে হয় তোমরা মোটামুটি ফ্লুইড ইমব্যালেন্সের কারণে যখন ফ্লুইড ভলিউম এক্সেস হচ্ছে বা ফ্লুইড ভলিউম ডেফিসিট হচ্ছে তখন আমাদের পুরো অল ওভার বডিতে যে আমাদের অর্গান সিস্টেমস আছে, মেজর অর্গান সিস্টেম, সেগুলোতে কী কী এফেক্ট পড়ছে তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমি ডিসকাস করব ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স। আমাদের বডিতে মোস্ট ইম্পর্টেন্ট ইলেকট্রোলাইটসগুলো হলো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। এছাড়াও কিছু আমাদের ইলেকট্রোলাইটস আছে। আজকে আমি মূলত এই চারটে ইলেকট্রোলাইটসের ইমব্যালেন্স নিয়ে আলোচনা করব। এই চারটে ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ইমব্যালেন্স জানার আগে আমাকে জেনে নিতে হবে এই ইলেকট্রোলাইটসগুলোর নর্মাল ভ্যালু। সোডিয়ামের নর্মাল ভ্যালু হচ্ছে 135 to 145 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। পটাশিয়ামের নর্মাল ভ্যালু 3.5 to 5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। ক্যালসিয়ামের নর্মাল ভ্যালু 9 to 10.5 mg পার ডিএল। ম্যাগনেসিয়ামের নর্মাল ভ্যালু 1.8 to 2.6 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। তাহলে যখন আমাদের বডিতে এই ইলেকট্রোলাইটসগুলো নর্মাল ভ্যালু থেকে বেড়ে যায় মিন্স হাইপার, যখন কমে যায় মিন্স হাইপো। নেক্সট আমি আলোচনা করব ল্যাবরেটরি ফাইন্ডিং, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট
for our exam, especially ECG alteration. ফার্স্ট হাইপোন্যাট্রিমিয়া। হাইপোন্যাট্রিমিয়া মিন্স যখন সোডিয়াম আমাদের নর্মাল ভ্যালু থেকে কমে যাচ্ছে। তাহলে যখন কোনো পেশেন্টের হাইপোন্যাট্রিমিয়া হচ্ছে তখন কি হবে? ইউরিনারি স্পেসিফিক গ্র্যাভিটি ডিক্রিজ হবে। ডিক্রিজ ইউরিনারি স্পেসিফিক গ্র্যাভিটি। আর যখন হাইপারন্যাট্রিমিয়া হবে means when the sodium value greater than 145 milli equivalent per liter, it's called hypernatremia. In this condition, the increase urinary specific gravity can occur. This is most important for hypo and hypernatremia. Next, potassium. Normal value হচ্ছে 3.5 to 5 milli equivalent of liter. When the potassium value decrease less than 3.5 milli equivalent per liter, it's called hypokalemia. And when the potassium value is increased greater than 5 milli equivalent per liter, it's called hyperkalemia. সো যখন হাইপোক্যালেমিয়া হবে মানে পটাশিয়াম ভ্যালু 3.5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটারের থেকে কমে যাবে তখন আমাদের ইসিজিতে, তাহলে যখন হাইপোক্যালেমিয়া হবে তখন এসটি ডিপ্রেশন, ফ্ল্যাট টি ওয়েভ অ্যান্ড ইউ ওয়েভ দেখা যাবে। এখন যদি আমি একটা পেশেন্টের ইসিজি গ্রাফ ড্র করি, that are the P wave, that are the Q, that are the R, that are the S, that are the T. When patient is suffering hypokalemia, what can be occur? ST depression, these are the ST segment, these are depressed. And flat T wave, these are the T, this wave is become 2, this wave become flat. And U wave prominent. After the T wave, if there is seen any wave, that's called the U wave. So when a patient suffering by hypokalemia, this ECG seen like P, Q, R, S, T, and that are the U. That are the P, that are the Q, that are the R, that are the S, that are the T, and that are the ST depression and T flat and prominent U wave. I think you all are understand. Next, hyperkalemia. So when the potassium level is increased greater than 5 milli equivalent per liter, that's termed as hyperkalemia. And in hyperkalemia, what will be seen in ECG wave? That are the flat P wave, prolonged PR interval, QRS widening, and tall peak T wave. যদি আমি এখানে একটা নর্মাল ইসিজি ওয়েভ ড্র করি, পি কিউ আর এস টি, that are the P, Q, R, S, T. So when patient suffer by hyperkalemia, what changes can seen in ECG wave? That are the flat P wave, that are the P and it's become flat. That are the P wave and it's become flat. And prolonged PR interval, these are the PR interval. And it's become prolonged. And next, QRS widening, that are the QRS interval, these are wide, means these are spread, that are the QRS interval is wide. And next, tall peak T wave. So these are the tall peak T wave, P, Q, R, S, T. So I think you all are understood what changes occur in ECG wave by the hyperkalemia. I think তোমরা সবাই বুঝতে পেরেছো কি চেঞ্জেস হয় হাইপারক্যালেমিয়া পেশেন্টের ক্ষেত্রে। Next, hypocalcemia and hypercalcemia. So when the calcium level is decreased, when the calcium value is less than 9 mg per dl, it's termed as hypocalcemia. And when the calcium value is greater than 10.5 mg per dl, it's termed as hypercalcemia. এখন আমরা জানবো হাইপোক্যালসিমিয়া এন্ড হাইপারক্যালসিমিয়ার জন্য আমাদের ইসিজি ওয়েভ বা ইসিজি ডায়াগ্রামে কি চেঞ্জেস হচ্ছে। সো যখন আমাদের বডিতে ক্যালসিয়াম লেভেল 9 mg per dl এর থেকে কমে যায় তখন কি হচ্ছে? প্রোলং এসটি সেগমেন্ট, তার সাথে কি হচ্ছে? প্রোলং কিউটি ইন্টারভ্যাল। আর যখন আমাদের বডিতে হাইপার ক্যালসিমিয়া হচ্ছে মানে ক্যালসিয়াম লেভেল বেড়ে যাচ্ছে তখন কি হচ্ছে? শর্টেন এসটি সেগমেন্ট অ্যান্ড ওয়াইডেন্ড টি ওয়েভ। যদি এটা আমাদের নর্মাল, যদি আমি একটা নর্মাল ইসিজি গ্রাফ ড্র করি, দ্যাট আর দ্য পি ওয়েভ, দ্যাট আর দ্য কিউ, দ্যাট আর দ্য আর, দ্যাট আর দ্য এস, দ্যাট আর দ্য টি, পি, কিউ, আর, এস, টি. So
তাহলে যখন পেশেন্টের হাইপোক্যালসিমিয়া হচ্ছে তখন কি হচ্ছে, প্রোলং এসটি সেগমেন্ট, দ্যাট আর দ্য এসটি সেগমেন্ট। প্রোলং এসটি সেগমেন্ট মানে কি হচ্ছে, আমাদের এসটি সেগমেন্ট অর ইন্টারভ্যালের প্লেসটা বেড়ে যাচ্ছে। তার সাথে কি হচ্ছে, প্রোলং কিউটি ইন্টারভ্যাল, দ্যাট আর দ্য কিউ, দ্যাট আর দ্য টি। এসটি সেগমেন্ট বেড়ে যাচ্ছে মানে অল ওভার কিউটি সেগমেন্ট অর ইন্টারভ্যালটাও আমাদের বেড়ে যাচ্ছে। তাহলে আমাদের হাইপোক্যালসিমিয়া পেশেন্টের ক্ষেত্রে এসটি অ্যান্ড কিউটি ইন্টারভ্যাল প্রোলং হচ্ছে। তাহলে যদি আমি ডায়াগ্রাম ড্র করি তাহলে কেমন হবে, পি কিউ আর এস টি, that are the P, Q, R, S, T. This interval, ST interval also increase and QT interval also increase. আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছো। নেক্সট, হাইপারক্যালসিমিয়া। হাইপারক্যালসিমিয়া পেশেন্টের আবারও যদি আমি একটা নর্মাল ইসিজি গ্রাফ ড্র করি, দ্যাট আর দ্য পি, দ্যাট আর দ্য কিউ, দ্যাট আর দ্য আর, দ্যাট আর দ্য এস, দ্যাট আর দ্য টি। পি কিউ আর এস টি। তাহলে হাইপারক্যালসিমিয়া পেশেন্টের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, শর্টেড এসটি সেগমেন্ট, দিস এসটি সেগমেন্ট অর ইন্টারভ্যালস আর শর্ট, দিস এসটি অ্যান্ড দিস এসটি সেগমেন্ট অর ইন্টারভ্যাল বিকাম শর্ট। তার সাথে কি দেখা যাচ্ছে, ওয়াইড ইন টি ওয়েভ, দ্যাট আর দ্য টি ওয়েভ, দিস বিকাম ওয়াইড, মিনস মোর স্প্রেড। যদি আমি হাইপারক্যালসিমিয়া পেশেন্ট ইসিজি ডায়াগ্রাম দেখি তাহলে কীরকম দেখা যাবে, পি কিউ আর এস টি, দ্যাট আর দ্য পি কিউ আর এস টি। This ST segment is decreased and T wave is wide. Next, ম্যাগনেসিয়াম। যখন আমাদের বডিতে ম্যাগনেসিয়াম ভ্যালু 1.8 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটারের কম হচ্ছে তখন তাকে বলছে হাইপোম্যাগনেসিমিয়া। যখন 2.6 এর বেশি হচ্ছে, তো 2.6 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটারের বেশি হচ্ছে তখন তাকে বলা হচ্ছে হাইপার ম্যাগনেসিমিয়া। তাহলে আমরা এখন দেখব হাইপোম্যাগনেসিমিয়াতে আমাদের ইসিজি ওয়েভ এর কি চেঞ্জ হচ্ছে। হাইপোম্যাগনেসিমিয়াতে টল টি ওয়েভ দেখা যাবে, তার সাথে এসটি ডিপ্রেশন। যদি আমি একটা নর্মাল ইসিজি গ্রাফ ড্র করি, পি কিউ আর এস টি, তাহলে কি হচ্ছে, আমাদের টি ওয়েভটা আরও বেশি লম্বা হবে, তার সাথে কি হবে, এস টি, দ্যাট আর দ্য এস, দ্যাট আর দ্য টি, এস টি ডিপ্রেশন হবে মানে নিচের দিকে নেমে যাবে। তাহলে যদি আমি নতুন করে হাইপোম্যাগনেসিমিয়া পেশেন্টের ইসিজি ড্র করি তাহলে কি হবে, পি কিউ আর এস টি, সো দিস এস টি are depressed and T are tall and T wave become tall. Next, hypermagnesemia. হাইপারম্যাগনেসিমিয়াতে কি দেখা যাচ্ছে, প্রলং PR ইন্টারভ্যাল, তার সাথে কি হচ্ছে QRS ওয়াইডেনিং। যদি আমি একটা নর্মাল ইসিজি গ্রাফ ড্র করি, পি কিউ আর এস টি, পি কিউ আর এস টি, তাহলে হাইপারম্যাগনেসিমিয়া পেশেন্টে কি দেখা যাবে, প্রলং PR ইন্টারভ্যাল, দিস ইন্টারভ্যাল বিকাম প্রলং অ্যান্ড QRS ওয়াইডেনিং, দ্যাট আর দ্য QRS ইটস বিকাম ওয়াইড। তাহলে আমি যদি নতুন করে হাইপারম্যাগনেসিমিয়া পেশেন্টের ইসিজি ড্র করি কেমন হবে, পি কিউ আর এস টি, পি কিউ আর এস টি, PR interval also increase or prolong and QRS are wide. I think তোমরা সবাই এইটুকুটা বুঝতে পেরেছো। These are the most important things in electrolyte imbalance. এছাড়াও আমাদের প্রত্যেকটা ইলেকট্রোলাইটস ইমব্যালেন্সের কিছু সাইন সিমটমস আছে, সেগুলো যে কোনো একটা রেফারেন্স বুক থেকে পড়ে নিও অবশ্যই। এবার এই টপিকের ওপরে আমি কিছু MCQ ডিসকাস করব, যে MCQগুলো আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ফার্স্ট, the nurse is caring for a client with Crohn's disease who has a calcium level 8 mg per dl. Which pattern would the nurse watch for an electrocardiography? Select all apply. এই কোয়েশ্চেনের মোস্ট ইম্পর্টেন্ট কি ওয়ার্ডগুলো হচ্ছে, ফার্স্ট 1 নম্বর, দ্যাট আর দ্য Crohn's ডিজিজ, এটা সম্পর্কে আমাদেরকে এই ওয়ার্ডটাই আমাকে ফোকাস করতে হবে। নেক্সট, ক্যালসিয়াম লেভেল 8 mg per dl. নেক্সট, কোয়েশ্চেন আমাদেরকে কি অ্যান্সার চেয়েছে, হুইচ প্যাটার্ন উড দ্য নার্স ওয়াচ অন ইলেকট্রোকার্ডিওগ্রাফি, মানে আমাদের ইলেকট্রোকার্ডিওগ্রাফিতে কি দেখতে পাবো। ফার্স্টেই চলে আসি 1 নম্বর, Crohn's ডিজিজ। তাহলে আমাদেরকে প্রথমেই জানতে হবে Crohn's ডিজিজটা কি। এটা হচ্ছে একটা ক্রনিক ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ। বাউল ডিজিজ যেটা আমাদের মেনলি এফেক্ট করে লাইনিং অফ ডাইজেস্টিভ ট্র্যাক্ট। আর এই Crohn's ডিজিজের একটা মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর হচ্ছে হাইপোক্যালসিমিয়া। হাইপোক্যালসিমিয়া মানে
আমাদের নর্মাল ক্যালসিয়াম ভ্যালু কত? দ্যাট আর দ্য 9 to 10.5 mg per dl। এখানে আমাদের কোয়েশ্চেনে ক্যালসিয়াম ভ্যালু কত বলেছে? 8 mg per dl, মিনস ইট ইন্ডিকেট হাইপোক্যালসিমিয়া। তাহলে এই কোয়েশ্চেন থেকে আমরা বুঝতে পারছি পেশেন্টের কি আছে? পেশেন্টস হ্যাজ হাইপোক্যালসিমিয়া। তাহলে আমাদেরকে এখন দেখতে হবে হাইপোক্যালসিমিয়া হলে পেশেন্টের ইসিজি ওয়েভে কি চেঞ্জেস আসে। আমি একটু আগেই হাইপোক্যালসিমিয়ার ইসিজি চেঞ্জ নিয়ে আলোচনা করেছি। তাহলে হাইপোক্যালসিমিয়াতে কি হচ্ছে? প্রোলং এসটি অ্যান্ড কিউটি ইন্টারভ্যাল। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার কি? পিক টি ওয়েভ না, ওয়াইডেন টি ওয়েভ না, প্রমিনেন্ট ইউ ওয়েভ না, প্রোলং কিউটি ইন্টারভ্যাল ইয়েস, প্রোলং এসটি ইন্টারভ্যাল ইয়েস। So answer is D and E. Next question, which client is a risk for development of a sodium level at 130 milliequivalent per liter? এক, client who is taking diuretics, যে পেশেন্ট ডায়ুরেটিক নিচ্ছে। দ্য ক্লায়েন্ট। দুই, দ্য ক্লায়েন্ট উইথ হাইপার অ্যালডোস্টেরোনিজম, যে পেশেন্টের হাইপার অ্যালডোস্টেরোনিজম আছে। থার্ড, দ্য ক্লায়েন্ট উইথ কুসিং সিনড্রোম, যে পেশেন্টের কুসিং সিনড্রোমস আছে। ফোর্থ, দ্য ক্লায়েন্ট হু ইজ টেকিং কর্টিকোস্টেরয়েড, যে পেশেন্ট কর্টিকোস্টেরয়েড নিচ্ছে। তাহলে কোয়েশ্চেন কি বলেছে? দ্য ক্লায়েন্ট ইজ এ রিস্ক অফ ডেভেলপমেন্ট অফ এ সোডিয়াম লেভেল দ্যাট আর দ্য 130 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। আমরা সোডিয়াম এর নর্মাল ভ্যালু কত পড়েছি? 135 টু 145 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। কোয়েশ্চেনে সোডিয়াম ভ্যালু কত বলেছে? 130, মিনস লেস দেন 135, মিনস ইট ইন্ডিকেট hyponatremia. This hyponatremia occur when patient is taking diuretics. So these are the correct answer. When the patient with Cushing syndromes, hyperaldosteronism and client taking with corticosteroid, these all are indicate hypernatremia. So one are the correct answer. Next, a nurse review a client laboratory reports and note the client's serum phosphorus level is 1.8 mg. Which condition most likely caused this serum phosphorus level? Malnutrition, renal insufficiency, hypoparathyroidism and tumor lysis syndrome. তাহলে কোয়েশ্চেনের কি ওয়ার্ড হচ্ছে? সিরাম ফসফরাস লেভেল 1.8, সিরাম ফসফরাস লেভেল 1.8 mg per dl। তাহলে আমাদের এখন জানতে হবে ফসফরাসের নর্মাল ভ্যালু। ফসফরাসের নর্মাল ভ্যালু হচ্ছে 3 to 4.5 mg per dl। এখানে ফসফরাসের ভ্যালু কত বলেছে? 1 mg per dl। সো ইটস ইন্ডিকেট হাইপোফসফেটেমিয়া। আর এই হাইপোফসফেটেমিয়ার জন্য পজিটিভ ফ্যাক্টরগুলো হচ্ছে ম্যালনিউট্রিশন, স্টারভেশন, এর সাথেও ইউজ অফ অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড বেস অর ম্যাগনেসিয়াম বেসড অ্যান্টাসিড। তাহলে পেশেন্ট যদি ম্যালনিউট্রিশন হয় বা স্টারভেশনে থাকে বা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড বেসড অর ম্যাগনেসিয়াম বেসড অ্যান্টাসিড ইনটেক করে, তাহলে পেশেন্টের হাইপোফসফেটেমিয়া হওয়ার চান্স থাকে। তাহলে এখানে অপশানে কি বলেছে? ম্যালনিউট্রিশন, দ্যাট আর দ্য কারেক্ট অ্যান্সার। রিমেনিং renal insufficiency, hypoparathyroidism and tumor lysis syndrome, these are the cause factor of hyperphosphatemia. Next, 4, which client is at risk for the development of potassium level 5.5 mg 5.5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। তাহলে এখন আমাকে জানতে হবে পটাশিয়ামের নর্মাল ভ্যালু, দ্যাট আর দ্য 3.5 to 5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এখানে আমাদের পটাশিয়াম ভ্যালু কত বলেছে? 5.5, দ্যাট ইন্ডিকেট দ্য হাইপার ক্যালেমিয়া। তাহলে যখন পেশেন্টের কোনো ট্রমা হয় বা বার্ন বা সেপসিস এবং মেটাবলিক অর রেসপিরেটরি বলিক অ্যান্ড রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়, তখন পেশেন্টের হাইপার ক্যালেমিয়া হওয়ার একটা চান্স থাকে। কী বললাম? ট্রমা, বার্ন, সেপসিস, মেটাবলিক অ্যান্ড রেসপিরেটরি অ্যাসিডোসিস। তাহলে ফার্স্ট অপশন কি বলেছে? ক্লায়েন্ট উইথ কোলাইটিস না, ক্লায়েন্ট উইথ কুসিং সিনড্রোম না, দ্য ক্লায়েন্ট হু হ্যাজ বিন overusing laxatives na, the client who has sustained a traumatic burn, that are the correct answer. Remaining 3 are the causative factor of hypokalemia. I think you all are understand about this question. আজকে এইটুকু অবধি। নেক্সট আমি আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে অ্যাসিড বেস ইমব্যালেন্স। তো আমার মনে হয় আমি আজকে যতটা বলেছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও এইটুকুই, অ্যান্ড প্লিজ শেয়ার and subscribe my channel.